গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আরে বাবা, আমিও ভালো আছি। তো এখানে এইভাবে বসা দেখে না কিছু বুঝতে পারবে না, কারণ ব্লগ ভিডিও তো যেখান থেকে খুশি শুরু করা যায়, তাই না? সে রান্নাঘর থেকে হোক, বিছানা তোলা থেকে হোক, বা বিছানায় বসে হোক, যেরকমভাবেই হোক ব্লগ ভিডিও শেয়ার করা যায়। তো এখন কটা বাজে আগে বলি। এখন বাজে 12:35। এই টাইমে আমার ভিডিও ছাড়ার আধা ঘন্টা মতন হয়েও যায়। আমি ওই 12টার সময়ই আমার ব্লগ ভিডিও ছাড়ি, তো সেখানটায় আমি এখন কথা বলছি। আর গতকালকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, ঠিক আছে? সকালবেলা আমি কি রান্না করেছি তোমাদেরকে বলে দিই। সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল করেছি, আর পটল চিংড়ি করেছি। মাছ যেহেতু খতম হয়ে গেছে, সে কারণে মাছ আর রান্না করা হয়নি। ছিল মাংস, কিন্তু গত পরশু তার আগের দিন মাংস করেছিলাম, সেই কারণের জন্য আর কালকে মাংস করতে ইচ্ছে করলো না। এছাড়াও চিংড়ি মাছটা ছিল, সেই কারণে পটল চিংড়ি করে ওটা সদ্গতি করে দিলাম। তো এই দুই রকমের রান্না করেছিলাম, আর কিছু রান্না করিনি। সকালবেলায় বর খেয়ে গেল। পাট শাক, সরি পাট শাক রান্না করেছিলাম। পাট শাক ছুঁড়ে রেখেছিলাম, সে পাট শাক রান্না করেছিলাম কালকে। তো মনে পড়ছে না, কিন্তু ওই দুই পদ রান্না করেছি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, কালকে পরশুদিন বাড়ি এসে মানে যা হয়েছে, বাড়ি আসার পরে যা হয়েছে, বাড়ি আসার পর বললে ভুল হবে। আমি ভিডিও করাকালীনই বর ফোন করেছিল, ভিডিও করতে যাব ঠিক সেই টাইমে 9:15 নাগাদ ফোন করেছিল। ওর গলার আওয়াজ শুনে আমার মনে হলো কিছু একটা গন্ডগোল আছে। আমাকে বলছে কি করছো? তা আমি বললাম যে এরকম আমি ভিডিও করব, সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। বলছে এরকম পার্টিকুলার একজনের নাম নিয়ে বললো, তার লাইভ দেখছো? আমি বললাম না, আমিও লাইভ দেখি না। বলছে দেখো, এরকম করে বললো। তখন আমি বললাম কেন, কি হয়েছে? বলার সাথে সাথে মুখের উপরে ফোন কেটে দিয়েছে। তাই এবার একটু দেখবা জেদ ধরে যায়, ফোন কেটে দিল কেন? তাহলে করার কি দরকার ছিল, বলার কি দরকার ছিল? তাই এবার আমি আবার করেছি, বলে মানে ফোনটা ধরে কাটার মধ্যে সময় ছিল 9 সেকেন্ড মনে হয়, দিয়ে কেটে দিয়েছে। না, প্রথমে বললাম যে কি ব্যাপার, ফোনটা কাটলে কেন? কি একটা বললো, ফোনটা রেখে দিল। আবার পরে করলাম, 1 সেকেন্ড ধরলো, কেটে দিল। ঠিক আছে, মনে হয় ট্রেন ঢুকছিল, সেটাই হয়তো আমাকে বলতে যাচ্ছিল। তারপরে বাড়ি আসার পরে আমার তখন অটোমেটিক্যালি ভিডিও করার একটা মাইন্ড নষ্ট হয়ে যায়। সেই আবার যার ভিডিও দেখতে পছন্দ করি না, তাকে আমার দেখতে যেতে হলো। দেখে আমি কিছুই বুঝলাম না, মানে ওয়ারিড হওয়ার মতন এমন কোনো কিছু আমি দেখিনি ভিডিওটার মধ্যে, লাইভের মধ্যে, ঠিক আছে? তারপরে কোনো রকমে এখন ভিডিও তো করতেই হবে। আমি না হঠাৎ করে কি, আমি কখনোই নিজের দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারি না। সে অন্য কারোর প্রতি হোক, বা নিজের প্রতি হোক, নিজের চ্যানেলের প্রতি হোক, এড়িয়ে যেতে পারি না। আমাকে যদি খুব কষ্ট না দেয়, খুব আঘাত না দেয়, তাহলে আমি সেখান থেকে সহসা বেরোই না। তো কোনো রকমে ভিডিও করলাম। তারপরে বর বাড়ি আসলো। ও যেরকম মুখ করেছেন আমার সাথে বিনা কারণে, ওরকম করলেন, আমার আর কথা বলতে ইচ্ছা করে না। তা আমি আর ওর সাথে কোনো কথা বলিনি। ও নিজের মতনই বগর করছিল, ওই কন্ট্রোভার্সিয়াল চ্যানেলের বিষয়টা নিয়ে বগর করছিল। এই করে সেই করে, তোমাকে নিয়েই করে, এই করে সেই করে। আমি একটাই কথা বলেছি, তাহলে না সত্যি যেটা এতদিন ধরে ভাবছিলাম সেটাই হোক। তো এরকম মতিগতি নিয়ে পরের দিন আর ভিডিও শ্যুট করতে ইচ্ছে করেনি। ইভেন আজকেও আমি ভিডিও শ্যুট করতে পারিনি বা করিনি, যেটাই তোমরা বলো না কেন, করিনি বা করতে পারিনি। রান্নাবান্না সেই কখন হয়ে গেছে, ঘরটার মোছা কমপ্লিট, 11:30টার মধ্যে সব কিছু আমি কমপ্লিট করে নিয়েছি। ভিডিও অন করিনি, ক্যামেরা খুলতে ইচ্ছা করছে না, মন থেকে সায় দিচ্ছে না। একে তো বিভৎস গরম, তার মধ্যে মন মানসিকতা ঠিক নেই। তার মধ্যে মানে কি বলবো, তোমাদের এক একটা বিষয়ের প্রতি তোমাদের উৎসাহ, সেটা দেখে না আমি আর ভিডিও করার উৎসাহ হারিয়ে ফেলছি, মানে ব্লগ ভিডিও করার উৎসাহটা হারিয়ে ফেলছি। তো চলো, আজকে কিছু মানুষ আমাকে কি বলেছে গতকালকের ভিডিওতে, আমি সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। একরা আহমেদ, আমি সঠিক উচ্চারণ করতে পারছি না নামটা, তাই আর বললাম না। বাসা কবে শিফট করবে আগে সেটা বলো। আমার মনে হচ্ছে কোনো মুসলিম বোন হয়তো, বা দিদি হতে পারে। আপু বলে তো, যাই হোক, আমরা তো দিদি বলি, তাই দিদিই বলছি। হয়তো আমাকে কমেন্টটা করেছে, বাসা কবে শিফট করবে আগে সেটা বলো। আচ্ছা, আমি কি বলেছিলাম তোমাদেরকে, যে হ্যাঁ একটা সেপারেশনে যেতে চাই, কারণ
আমাদের চারপাশে এমন সিচুয়েশন ক্রিয়েট হয় যার জন্য আমাদেরকে হার্ড হয়ে যেতে হয়, আমাদেরকে একটা স্ট্রিক্ট ডিসিশন নিতে হয়। তো সেই ডিসিশনটা নেওয়াতে বা সেই রকম পরিস্থিতি হ্যান্ডেল করাতে আমার বর প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো পারে না, হ্যান্ডেল করতে পারে না। ঠিক আছে, কটু কথা না সেটা বাইরের মানুষ বলতে পারে, না ঘরের মানুষ বলতে পারে, না খুব কাছের মানুষ বলতে পারে, অধিকার নেই বিনা কারণে কাউকে কটু কথা বলা। ঠিক আছে, তো সেই কথার প্রতিবাদ করতে হয়, সে ওকে বলুক বা আমাকে বলুক। আমাকে বললে পরে আমারটা তো আমিই বুঝে নিই, কারণ ভগবান আমাকে ভাই মুখ দিয়েছে, কারোর উপরে কেন ডিপেন্ডেন্ট থাকবো, আমারটা আমি বুঝিনি। কিন্তু ওকে দেখি আমি দিনের পর দিন চুপ করে থাকতে, আমি বুঝতে পারছি, ও বুঝতে পারছে যে ওর সাথে অন্যায় হচ্ছে, তারপরেও ও চুপ করে থাকে, সেটাই আমার প্রচণ্ড বড় প্রতিবাদ একটা। আর এছাড়াও আমার এই ঘরবাড়ি সংক্রান্ত একটা বিষয় রয়েছে বরের সাথে, তো সেটা নিয়েও অনেক দিন ধরেই চলছে। আমি তোমাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা জানি না, বর বাইরে জামাকাপড় ভিজাচ্ছিল, আমি বলেছিলাম যে তোমার হাতে কিন্তু 6 মাস টাইম আছে। ও টাইমটা আমাকে দিয়েছিল, আমি কিন্তু দিইনি, ও আমাকে দিয়েছিল যে তুমি যেটা চাইছো সেটা 6 মাস পরে থেকে 6 মাস পরে সেটা চেষ্টা করব আমি বা শুরু করব, এরকম একটা বলেছিল। তো এইবার তার মধ্যেই অনেক মানে কি বলবো এমন ঘটনা ঘটেছে, যেমন আমাদের বাথরুমের কথা আমি বলি, বাথরুমটা একটু প্রবলেম হচ্ছে, এমনিতে পুরনো সেটা তো আছেই, আরও কিছু প্রবলেম আছে যেটা এখানটায় বলাটা শোভনীয় নয়। ঠিক আছে, বা তোমরা শুনতে পছন্দ করবে না এবং আমি বলতেও পারবো না সেটা কোন টাইপের অসুবিধা হচ্ছে। তখন আমাকে আমার বর ডাইরেক্ট বলল যে আমি 10 বছর ধরে ডিল করছি এটার সাথে, 10টা বছর ধরে ডিল করছি, পাল্টাপাল্টির কোনো নাম নেই বা রিপেয়ার করার কোনো সিন নেই। তো তখন আমি বলেছি, আমাকে বলছে যে বাপের বাড়ির ভাঙাচোরা ঘর তুমি সামলাতে পারো বা মানে ইয়ে করতে পারো, মেনে নিতে পারো, কিন্তু স্বামীর ভাঙা জিনিস বা কোনো কিছু মানে স্বামীর কোনো কিছু তুমি সহ্য করতে পারো না। আমি না ওই সময় আমি স্পিচলেস হয়ে গেছিলাম। আমার হাজব্যান্ড খুব ভালো খুব ভালো, কিন্তু এমন এক একটা খোঁচা মেরে কথা বলে না, আমি পুরো স্পিচলেস হয়ে যাই। আমি ওর দিকে তাকিয়ে আছি, আমি বাথরুমে ঢুকবো কি, আমার বাথরুমে ঢোকা প্রয়োজন, তখন আমি বাথরুম থেকে বেরিয়ে বাথরুম থেকে বেরিয়ে আমি ওর কথা শুনি না, ঠায় তাকিয়ে আছি, আর আমার 2 চোখ থেকে টপ 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 করে জল পড়ছে যে বিগত 10 বছর ধরে আমি এই প্রবলেমটা ফেস করছি, তারপরেও আমাকে এই কথা শোনাচ্ছে যে বাপের বাড়ি সব কিছু সহ্য করতে পারি আর শ্বশুর বাড়ি কিছু সহ্য করতে পারি না। আমি এই কথার উত্তরটা তখনই দিতে পারতাম, কিন্তু তখন আমার মুখ বললাম না, আমি বাক্যহীন হয়ে গেছিলাম। পরে আমি বলেছিলাম যে তুমি যে এই কথাটা বললে, তাহলে একটা কথা বলি, আজকে তো এটা মানুষের স্বভাব, এটা কারোর দোষ গুণ আমি বলছি না। আমার শাশুড়ি মা বাসনপত্র আস্তে রাখতে পারে না, ঠিক আছে, প্রচণ্ড জোরে জোরে, মানে আমি নিচের থেকে বলে দিতে পারবো উনি রান্নাঘরে কী করছেন, আমি বলে দিতে পারবো, আর সেটাই ঠিক হবে, কারণ এক তো দেখেছি, দ্বিতীয়ত আওয়াজ শুনে বলে দিতে পারবো, মানে বাসন কোসন বলো যে কোনো জিনিস প্রচণ্ড পরিমাণে জোরে রাখে। এখন তো মলিনাদি রান্না করে, তার জন্য আর কোনো আওয়াজপত্র ওরকমভাবে হয় না, কিন্তু শাশুড়ি মা এখনও সন্ধ্যেবেলায় যখন চা করে না, তখন আমি পুরো স্পষ্ট বুঝতে পারি এই গেছে চা করতে, এতটাই জোরে জোরে বাসন রাখে। এটা কিন্তু ওনার কোনো রাগের জন্য করেন না, এটা ওনার স্বভাব, জোরে জোরে রাখে। ঠিক আছে, আমরা যেমন আস্তে করে রাখি, একটা বাটির সঙ্গে আরেকটা বাটি রাখবে ঠাং ঠুং করে আওয়াজ হবে। কিন্তু আমি যদি এরকম খেতে বসে, অনেক হয়েছে, ধরো খেতে বসেছি, হাঁড়িটাকে রাখলাম, এবার হাঁড়ির তলাটা তো গোল মতন, এবার হাঁড়িটা দোলে, এবার বর কী করবে, হাঁড়িটাকে ছট করে থামিয়ে দেবে যাতে না নড়ে, ওই নড়ার আওয়াজটা যেন না হয়। হাতা দেখবা কোনো সময় এরকমভাবে রাখলে, উপর করে রাখলে তো ঠিক থাকে, বাট এরকম চিৎ করে রাখলে না, উপর করে রাখলেই কোনো সময় এরকম নড়তে থাকে। হ্যাঁ, তখন আমি একবার জল খাচ্ছিলাম, তখন তো আমাদের ডাইনিং টেবিল ছিল না, বর নিচে বসে খাচ্ছিল। তখন এরকম আমি জল খাচ্ছিলাম আর হাতাটা রেখে সবে জল খাচ্ছিলাম, বর উঠে এসে তারপরে হাতাটাকে থামালো। তখন আমি একটা কথাই বলেছিলাম যে আমি কি হাতাটাকে থামাতে পারতাম না, আমাকে জলটা তো খেতে দেবে, নাকি এটার হাতা নড়ার আওয়াজটা এতটাই তীব্র যে তোমার কানে লাগছে। তাহলে আমিও সেটা বলতে পারতাম, তখন বলতে পারতাম, কিন্তু আমি সেটা পরে বলেছি যে তুমি তোমার মায়ের বাসনপত্র জোরে রাখে সেটা তুমি সহ্য করতে পারো, কিন্তু আমার হাঁড়িটা নড়ছে সেটাকে তৎক্ষণাৎ থামিয়ে দিতে হবে, সেটা সহ্য করতে পারো না, তাহলে আমি তো তোমাকে বলতে পারি। তখন চুপ করে হাসছে। তখন আমি বললাম, লজিক যদি তুমি আমার সাথে খাটাতে চাও চাঁদু, তো তুমি গো হারা হারবে। তুমি যেটা নিয়ে আমাকে বলছো, আমি বিগত 10 বছর ধরে সেটা নিয়ে ডিল করছি, ঠিক আছে, তো এইভাবেই বোঝাপড়া চলছে। তো এই ধরনের কিছু জিনিস যাতে ওর মধ্যে থেকে চলে যায়, সেই কারণের জন্য
আমি বলেছিলাম যে সেপারেশন একটা দরকার, ভাড়া বাড়ি খুঁজবো, খুব তোড়জোড় শুরু করেছিলাম, বালিশ পর্যন্ত বানিয়েছি। সেটা নিয়ে এই আমাকে কমেন্ট করেছে বাসা কবে শিফট করবে। মানে আমি তাই দেখছি কিছু কিছু সাবস্ক্রাইবার যারা কিনা আমাকে সাপোর্ট করে তারা বলছে সুতপা কোনোভাবেই স্বামীর ঘর ছাড়বে না, স্বামীর সঙ্গ ছাড়বে না, যেভাবেই হোক স্বামীর সাথে মিলমিশ করে থাকো, একদম অন্য কোথাও যাবে না। এই বয়সী এটা তো স্বাভাবিক, এই বয়সী আমার বয়সী একজন মহিলা বা শুধু একজন মহিলা আমাদের মতন সমাজে একা থাকাটা যে কতখানি দুষ্কর, সমাজ বাঁচতে দেবে না, এটা তো বাস্তব সত্যি কথা। কিন্তু আমি ঘরের ভিতরেও ঠিক মতন থাকতে পারছি না, সেটাও বাস্তব সত্যি কথা। ঠিক আছে, তো কবে বাসা বিয়ে করব সেটা দেখার জন্য সবাই উদ্গ্রীব। যাই হোক, যেহেতু বিষয়টা আমি বলেছি সেই নিয়েই তারা ইভেন কন্ট্রোভার্সি চ্যানেলে গিয়ে পর্যন্ত বলছে তুমি আগে বলো বালিশ তো বানালে, কবে বাড়ি ছাড়বা আগে তাই বলো। নেক্সট আমাকে কমেন্ট করেছে তৃষিতা ঘোষ বলে একজন আমাকে কমেন্ট করেছেন, এই টাইমে যে টাকা দিয়ে হেয়ার এক্সটেনশন কিনেছেন সেটা না কিনে একটা এয়ার কুলার নিলে ভালো করতেন, নিজেরাও এই গরম থেকে রিলিফ পেতেন, শেরুও আরাম পেত। আমাদের নিচের ঘরটা তুলনামূলক ঠান্ডা, আর 24 ঘন্টা ফ্যান চলে, শেরুর কোনো অসুবিধা আমরা হতে দিই না, হতে দেবও না। আমরা মানে কি বলবো, একবেলা যদি আমাদের রান্না নাও হয় শেরুরটা কিন্তু প্রেজেন্ট থাকে, সেটা তোমাদের সবাইকে দেখিয়েছি। তো শেরুর চিন্তা করার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু ঘুরে ফিরে সেই হেয়ার এক্সটেনশনের দিকে যে আপনি যাবেন সেটা আমি বুঝতে পারলাম না কেন আপনি গেলেন। এয়ার কুলারের কথা আমি বলেছিলাম বরকে, তো বর বলছে এয়ার কুলারে নাকি ঠান্ডা লেগে যায়, মানে ওই জল ছেটে তো তাতে নাকি অসুবিধা হয়। আমি কোনো দিনও দেখিনি এয়ার কুলার সামনে থেকে, মানে চলতে দেখিনি, এমনি বাজারে বিক্রি হয়, দোকানে বিক্রি হয়, কিন্তু সামনে থেকে কোনো দিনও চলছে আমি সেটা দেখিনি। তো তার পারফরমেন্স কেমন, তার সাইড এফেক্ট কীরকম সেটা সম্পর্কে আমি অবগত নেই। তবে একটা দেখেছিলাম কম্প্যারিজন এসি আর এয়ার কুলার সম্পর্কে, মানে এয়ার কন্ডিশন আর এয়ার কুলার সম্পর্কে। এসি যেরকমভাবে ঠান্ডা করে এয়ার কুলার সেইভাবে পারে না। তো এসি লাগাতে পারতাম, সত্যি কথাই বলছি, এসি লাগাতে পারতাম, বাট আমাদের বাড়িতে মানে নিচতলায় এসি লাগানোটা অবশ্যই পসিবল, কিন্তু তার জন্য অনেক কিছু করতে হবে। সেটা হচ্ছে মিটার পাল্টাতে হবে, যে মিটার রয়েছে সেই মিটার এসির চাপ নিতে পারবে না, তারপরে তার পাল্টাতে হবে, অনেক কাজ বাকি। তারপরে এক্সেস জানলা আছে আমাদের ঘরে অনেক, আমার এই ঘরটার মধ্যে 5খানা জানলা, এই একটা রুমে 5খানা জানলা, তো সেই জানলাগুলো বুঝাতে হবে। তারপরে হচ্ছে তোমার ঘুলঘুলি, 8খানা ঘুলঘুলি, 4টে দেওয়াল, একটা দেওয়ালে 2টো করে ঘুলঘুলি। তো এত ঘুলঘুলি রাখা যাবে না, মানে ভেন্টিলেটার যেটাকে বলে, এত রাখা যাবে না, এগুলো বড় বললো। তো এগুলোর ব্যবস্থা না করে এসি লাগানো যাবে না। আর ওপরে শ্বশুর শাশুড়ির রুমে তো এসি লাগানোই যাবে না, কারণ তারা শ্বাসকষ্টের রুগী, ডাক্তারবাবু বলে দিয়েছেন এসিতে থাকা যাবে না। তো নিচে যেই একটা স্ট্যান্ড ফ্যান ছিল সেই স্ট্যান্ড ফ্যানটা শাশুড়ি মায়ের ঘরে লাগিয়ে দেওয়া হয়েছে, আর নিচে হাই স্পিড ফ্যানটা রাখা হয়েছে। আমি বরের ফোন থেকে, আমার ফোনে একটা নকশা হয়েছে, আমি মিশো থেকে এত কিছু অর্ডার করি, মিশো আর ফ্লিপকার্ট থেকেই বেশি অর্ডার করি, সবচেয়ে বেশি মিশো থেকে অর্ডার করি। 2 দিন ধরে দেখছি আমার মিশো খুললে বা ফ্লিপকার্ট খুললে পরে দেখাচ্ছে উপস আপনার এই লোকেশনে ডেলিভারি হবে না, ডেলিভারি কানেকশান পাচ্ছে না। আমি বললাম কী হলো রে বাবা। তারপরে বরের ফোন থেকে একটা টেবিল ফ্যান, এয়ার কন্ডিশনার টেবিল ফ্যান, অর্ডার করেছিলাম, 1389 টাকা দাম। তা বর বলছে, আমি তো কিছু অর্ডার করলে পরেই বরের মাথাটা গরম হয়ে যায়, কেন অর্ডার করেছো। আমি যেই দেখলাম যে ও আমাকে কিছু বলবে তার আগে আমি ওকে এমন ঝামটা দিলাম যে ও কিছু বলতেই পারলো না। ঠিক আছে, তো অনেকে বলে যে আমি ঝামটা দিয়ে কথা বলি, কারণ আছে। একটা কথা যদি একবারই মানুষ বুঝে যায় তাহলে তাকে ঝামটা দেওয়ার প্রয়োজন পড়ে না, ঘ্যানানোর প্রয়োজন পড়ে না। আমার এখনও মনে আছে যখন আমরা নিচে শিফট হই, একটা আমার পুরনো শাড়ির পাড় কেটে সেটাকে এক জানলা থেকে আরেক জানলায় বেঁধে জামা কাপড় রাখতাম। বরকে বলতে 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 আমি হাঁপিয়ে গেছিলাম যে একটা আলনা এনে দাও, জামা কাপড়গুলো এইভাবে রাখছি, একটা আলনা এনে দাও। শোকেস আলনা ছিল, বাট সেটার মধ্যে সব জামা কাপড় ধরতো না, আর সেটা ওপরেই রাখা ছিল। সেই কাহিনী আবার আলাদা, কেন আমার জিনিসপত্র ফার্নিচার ওপরে রাখা ছিল আর আমি কেন নিচে ছিলাম সেই গল্প আলাদা।
আর সেই গল্প আমি কোনোদিনও হয়তো সোশ্যাল মিডিয়াতে বলবোও না। তো সেই আলনা বর কিছুতেই এনে দিল না, আজ দেবো কাল দেবো করে করে আর দিল না। তখন আমি কি করলাম, হাটে গেলাম, আমাদের এই ঠাকুরনগরে হাটে গেলাম। হাটে গিয়ে একটা আলনা নিলাম, আলনা নিয়ে ভ্যান বুক করলাম। সেই ভ্যান বুক করে সেই আলনা নিয়ে আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে বর দেখে প্রশংসা করার পরিবর্তে বলল, এই আলনা 2 দিনের মধ্যে ঘুণে ধরে শেষ হয়ে যাবে। তো আজকে 9 বছর রানিং, প্রায় 9 বছর সেই আলনার এখনও কিচ্ছু হয়নি। যেরকম আলনা এনেছিলাম ঠিক সেরকমই আছে। অনেকে এই একটা ভুল প্রবাদ বাক্য চালু আছে যে জেদ, পুরুষেরা জেদ করলে নাকি রাজা হয়, পুরুষেরা জেদ করলে রাজা হয়, আর মেয়েরা জেদ করলে নাকি বুঝতেই পারছো কি হয়, যেটা কিনা তথাকথিত ভাষায় প্রচলিত আছে। আমি বলবো এই সমস্ত ধ্যান ধারণা যদি মানুষের মধ্যে আরও পরিমাণে ছড়াতে থাকে তাহলে সত্যি সমাজ রসাতলে যাবে। আমি আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার মধ্যেই একজনকে দেখলাম এই কথাটা বলছে যে ছেলেরা জেদ করলে রাজা হয় আর মেয়েরা জেদ করলে নোংরা হয়। জেদ যেই করুক না কেন, ছেলে করুক বা মেয়ে করুক, সেই জেদের মধ্যে জেদটা ভালো না খারাপ সেটাই আমাদেরকে দেখতে হবে। কথায় বলে লোভ করো না, লোভ করতে নেই, লোভ সংবরণ করতে হয়। আমি বলবো বি গ্রিডি, লোভ করো, বি হাংরি, বি গ্রিডি, বি হাংরি, কিন্তু সেই লোভ নিবারণের জন্য তোমাকে যেন কোনো অসৎ পথ অবলম্বন করতে না হয়। তোমার লোভ, তোমার ক্ষুধা নিবৃত্তির জন্য তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক হলো সাকসেস পাওয়ার একটা চাবিকাঠি। তো সেই হার্ড ওয়ার্ক করার জন্য যেই আমাদের বলে না তাড়না দরকার, সেই তাড়নাটা হচ্ছে আমাদের খিদা, আমাদের লোভ। তো সেটা আমাদের না থাকলে পরে হয় না। তো যাই হোক, অন্য কথায় চলে যাচ্ছি। তো এরকম অনেক কিছু আছে যেগুলো আমি চাইতে ফেড আপ হয়ে যাই, তারপরে গিয়েও করে। এই আমি যদি অনলাইনে বুকিং না করতাম, এই ফ্যানটা যদি বুকিং না করতাম, তাহলে ও এই আমাদের এই সামনের দোকানে গিয়ে দেখতো না যে এরকম কোনো ফ্যান আছে কিনা যেটা কিনা ওই চার্জ দেওয়া যায়। আমি প্রয়োজনে রান্না করছি, আমি আমার জায়গা মতন মানে প্রয়োজন মতন জায়গায় সেট করে আমি হাওয়াটা খেতে পাচ্ছি। এটা কিন্তু ওর মাথায় কোনো দিনও আসেনি। আমি যেই বলেছি, আমি যেই মুখঝামটা দিয়েছি তখন হচ্ছে। তো যাকে যেইভাবে দিয়ে কাজ করানো যায়। তো একবার আমি ভেবেছি যে এই যে আমার বাথরুমে প্রবলেম, আজ কত বছর ধরে আমি বলছি, 2 বছর ধরে তো তোমরাই শুনছো যে আমি বাথরুমটা ঠিক করতে চাই, কিচেনটা ঠিক করতে চাই। তো যাই হোক, বর একটু কথা দিয়েছে আমাকে যে সামনের বার পুজোর আগে সব ও ঘরে হাত দেবে। এবার দেখা যাক ও কি করে। তো যারা তোমরা বলছো যে ঘর ছাড়ার কথা, ও যদি ও কথার খেলাফ করে তাহলে অবশ্যই তোমাদের সেই জার্নিটা, তোমরা আমার সেই জার্নিটা দেখতে পাবে। ঠিক আছে, তোমরা সেই জার্নিটা দেখতে পাবে। আর এই হেয়ার এক্সটেনশনের কথাটা সত্যি আমার কেনা সত্যি ভুল হয়ে গেছে, সরি তার জন্য। আচ্ছা, এই যে এসি কিনবে তা বলোই না, এত বাহানা মারছো কেন, কি কত গরম। আচ্ছা, বাহানা মারছি এটা বলেছে মধুমিতা ব্যানার্জি, ব্রাহ্মণ পরিবারের মহিলা। কি ভাষা মুখের। তো যাই হোক, বাহানা মারিনি, কোনো রকম বাহানা মারিনি। এসির গল্পটা তোমাদেরকে বলেই দিলাম। এসি কিনতেই পারতাম, ইভেন আমি ভেবেও ছিলাম যে এই গরমে একটা এসি নেব আমাদের সবার জন্য অবশ্যই, আর বিশেষ করে শেরুর জন্য নেব ভেবেছিলাম। কিন্তু তোমাদেরকে শুনিয়ে দিলাম গল্পটা তোমরা বিশ্বাস করতেও পারো আর চাইলে নাও করতে পারো, তাতে আমার কোনো অবজেকশন নেই, বা কোনো সত্যি কোনো কিছু এখন আর আসে যায় না। সম্পূর্ণটা তোমাদের উপর। এটা পুরনো মিটার আর অনেক পুরনো ঘর, আর এই তারগুলো সব পাল্টাতে হবে, নতবা বিপদ ঘটবে। সেই কারণে এসি লাগাচ্ছি না। একটা কাজ করতে গেলে না, আমি বলি না তোমাদের, আমি 200 টাকার জিনিস অর্ডার করতে গেলেও 200 বার ভাবি। তো আমাদের ঘরে সেরকমই হয়। আমরা চটজলদি, আমার ছোটোবেলা থেকে আমি একটা জিনিস বলেছি আর আমার সামনে হাজির হয়ে গেছে, সেরকমটা হয়নি। তার জন্য প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে। সে কি বলবো, নতুন বইয়ের নতুন মলাট হোক বা এসি হোক বা যাই হোক না কেন। তো বাহানা মারছি না। এসি যদি কিনি তোমাদেরকে বলবো, অবশ্যই বলবো, একটা ব্লগ করব সুন্দর। সেটা কবে হবে সেটা আমি জানি না। বলো তো আগামী বছর, মানে এই বছর পুজোর আগে সব কিছু ঠিক করবে। যতক্ষণ না সব কিছু ঠিক করছে হবে না। এই যে এই জানলাটা দেখছো না, এটা না ইউজলেস, এটা খোলা হয় না। এটা এই ঘরটা শুধু করা হয়েছিল, আর যখন ঘরটা করা হয়েছিল তখন না এত মানে কি বলবো, এখানে ইলেকট্রিসিটি সাপ্লাই ছিল না। ঠিক আছে, ইলেকট্রিক সাপ্লাই ছিল না।
সেই কারণে প্রচুর পরিমাণে জানলা রাখা হয়েছিল যাতে গরমকালে হাওয়া ঢুকতে পারে, সেই কারণে এত জানলা। আর এই পাশে ওই যে গলি, তারপরে রান্নাঘরটা দেখো যে সেটা ছিল না, সেই কারণে এই জানলাটা ছিল। তো এই জানলাটা বোঝাতে হবে, রং করতে হবে, দেখি যদি পারি তাহলে ওই ফুট্টি টুট্টি করে না, মানে ওই যে সিল্ক অ্যান্ড স্মুথ ওই করার ইচ্ছে আছে, নিচে টাইলস বসানোর ইচ্ছে আছে, মানে পুরো ঘরটা আর কি যতটুকু পারা যায় মানে বলে না রিপেয়ার করা বা যাই করা ইচ্ছে আছে। তো সেটা হয়ে গেলে তারপরে এসির চিন্তা, ওই হয়ে গিয়ে যদি কোনো কিছু থেকে বেঁচে থাকে টাকা পয়সা তখন এসির চিন্তা। বাহানা মারবো কিসের জন্য? এই বালিশটা তো বানিয়েছিলে বাড়ি ভাড়া যাবে তার জন্য, হাওয়া ফুস হয়ে গেল। এখন তো আর এই সব দেখিয়ে ভিউজ হচ্ছে না, তাই এখন নতুন কথা, বাড়ির অশান্তি ডাকিয়ে কিছু, আচ্ছা দেখিয়ে হবে, দেখিয়ে কিছু ভিউ পাওয়া যদি যায়। বাড়ির অশান্তি যদি দেখানোরই হয়, বাড়ির অশান্তি দেখিয়ে যদি ভিউজ কামানোর হয়, তাহলে বালিশ বানিয়ে কেন আমি ভিউজ কামাবো? তাহলে তো বলবো টেনে হিচড়ে, বরকে বলবো নাও তুমি এক সাইডে ধরো আমি এক সাইডে ধরি, টেনে হিচড়ে ভালো একটা থাম্বনেল বানাতে হবে যাতে পাবলিক হুড় করে আসে। বলবো তুমি আমাকে থাপ্পড় মারার একটা বাহানা করো, ঠিক আছে? একটু মানে বিক্রি যখন করব তখন ভালো করে মশলা মাখিয়ে বিক্রি করব। কোনো জায়গায় দেখিয়েছি যে আমার সঙ্গে আমার বরের ঝগড়াঝাটি হচ্ছে, তুমুল অশান্তি হচ্ছে, সেটা বিক্রি করছি? ভিউজ কামানোর যদি হতো তাহলে তো মারামারি বাঁধিয়ে দিতাম। সত্যি ঘরটাকে একটু টিপটপ রাখো। বাঙ্কের কি অবস্থা? পিকে দেখা গেল, তোমার নিজেরও ভালো লাগবে। ঘর চৈতালি দাস, দিদি আমি ঘর যতটুকু পারি টিপটপ রাখি। যখন মানে কি বলবো, যেটা বললাম সেটা হবে তখন বুঝতে পারবে, বা তখন দেখাতে পারবো হয়তো যে সব টিপটপ রয়েছে। বাঙ্কারের কোনো অবস্থাই নেই, বাঙ্কারে ওই সমস্ত যে মালপত্র রয়েছে ওগুলো রাখতে হবে, কিছু করার নেই, ওগুলো কোথাও সরানোর জায়গা নেই। হ্যাঁ গরম আরও বাড়বে। এটাতে নতুন কি জানালে? সকলে জানে প্রত্যেক বছরের হয়, আমি জানতাম না। সকলে জানবে, সকলে যদি সব কিছু জানবে তাহলে তো সবাই পণ্ডিত হয়ে যাবে। আমার মতন মূর্খ কেউ কি থাকবে? তাহলে তুমি কি এসে কমেন্টটা করতে পারতে? তুমি সব জানো, আমি যে সব জানি না সেটা আমি বলি। তুমি পারফেক্ট, আমি পারফেক্ট নই। কষ্ট করে ইনস্টলমেন্টে একটা এসি নিয়ে নাও, ঠিক শোধ হয়ে যাবে। এই যে শুক্লাদি বলেছে, শুক্লাদি আমি আমার উত্তর দিয়ে দিয়েছি। আর নিলে ইনস্টলমেন্টে নেব না, আমার বর পছন্দ করে না ইনস্টলমেন্টে নেওয়া, নিলে নগদই নেব, সে যবে হবে তবে নেব। কলকাতার অবস্থা খুব খারাপ দেবীদি বলছে। সুতপা এই গরম আরও বাড়বে খবরে বলছে। হ্যাঁ কলকাতার অবস্থা খুব খারাপ, না মরে বেঁচে আছি সবাই, কি করব প্রকৃতির খেলা। আমি রসুন কালো জিরা দিয়ে পাট শাক করি, রান্না করি, ভালো থেকো। লাস্ট 22 বছর ধরে ব্যাঙ্গালোরে রয়েছি, এরকম গরম কখনো হয়নি, অবস্থা খুবই খারাপ। একটা এসি কেন, শেরুর খুব কষ্ট হচ্ছে। না শেরুর জন্য 24 ঘন্টা ফ্যান চালিয়ে রাখছি গো। 45 ডিগ্রি সেলসিয়াসের ওপরে বেশি, তাহলে বোঝো আমাদের কি অবস্থা। সত্যি আমরা পানাগড়ে বাস করি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো দিদি। এই কলা চালুনে চেলে তারপরে পিঠা বানিয়ে নিও। ওরে বাবা গো রীতাদি, ওরে বাবা সর্বনাশ, এত কষ্ট করার কথা কেন বলো গো? সময় হবে ঠিক সু, আমরা যখন যেটা ভাবি সেটা হয় না গো সুতপা, দেখো সব ঠিক হয়ে যাবে। গড ব্লেস ইউ, থ্যাংক ইউ। খুব ভালো লাগে তোমার সব দেখতে, সব चीज़ बेकार হয়, लेकिन अपना परिवार बेस्ट है शो। আচ্ছা পরিবার হবে ওটা। হ্যাঁ এসি নিয়ে নেওয়ার কথা সবাই বলছো, নিতাম গো, সব যদি ঠিকঠাক ব্যবস্থা থাকতো তাহলে হতো। কোন সময় কোন বিপদ হবে না হবে সেটা না জেনে কি নেওয়া যায় বলো? আপনার ব্লগ এখন আগের থেকেও আরও বেশি ভালো হচ্ছে, আর ভিডিওতে যতটা বুঝেছি তুহিনদা যথেষ্ট স্ট্রং পার্সোনালিটির আর ভদ্র মানুষ, তাই রাগের মাথায় হয়তো ফালতু লোকের কথায় রিয়্যাক্ট করে ফেলছেন।
বাট যখন শান্ত মাথায় ভাববেন তখন নিশ্চয়ই সত্যিটা বুঝতে পারবেন। আপাতত পার্সোনাল লাইফে আপনি শান্ত থাকুন। হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে রাখতে নেই, ঠাম্মা বলতো। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে অন্য ব্যাপারে আপনি আপনার ভাগের রাগটা করে নেবেন। এই কমেন্টটা করেছে সমৃদ্ধি ভারদ্বাজ। অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ দিদিভাই। ও যে ভদ্র সেই বিষয়ে বিন্দুমাত্র সংশয় নেই আমার। ও যদি এক রাত বাড়িতে নাও আসে, কথার কথা ইনকেস, আমি চিন্তা করব, দুশ্চিন্তা করব, ফোন করব। যদি বলে দিল আমি এখানে আছি, আজকে রাত্রে বাড়ি ফিরতে পারবো না, ঠিক আছে। যদিও এটা এই বিগত 10 বছরে কোনো দিনও হয়নি। আমি ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, স্ট্রং পার্সোনালিটি তো অবশ্যই, কিন্তু ওই যেটা আমি বললাম, মুখ বুজো খুব সহ্য করে, সেটা সহ্য করতে নেই। তো এই কমেন্টগুলো এসেছিল, তো আমি তোমাদেরকে পড়ে শোনালাম। যে এই কমেন্টগুলো আমার পড়ার খুব ইচ্ছে ছিল, যে মানুষ এখন মানে এতটাই খারাপ অবস্থা, প্রত্যেকে সংসার ভাঙার গল্প দেখতে চায়, সংসার ভাঙার কাহিনী। তো আমি সংসার ভাঙবো একবারও বলিনি। আমি বলেছিলাম প্রয়োজন পড়লে সংসারের ভালোর জন্যই নিজেদের রিলেশনশিপটাকে আরও মজবুত করতে একটু সেপারেশন দরকার, আমি এটা বলেছিলাম। আমি কিন্তু বলিনি আমার বরকে আমি ছেড়ে দেবো। মারলে কাটলেও আমি আমার বরকে ছাড়বো না। তো আর আমার বরকে মারলে কাটলেও আমাকে ছাড়বে না হয়তো। তো চলো, আজকের এই তোমাদের সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করলাম, আমি নিজের মনের কিছু কথা বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল জানি না তোমাদের সাথে কি শেয়ার করব, কারণ আজকেও আমি ভিডিও শ্যুট করিনি। আজকে কি রান্না করেছি সেটা তোমাদেরকে বলে দিই। আজকে সেই লাস্ট যেই মাংস ছিল সেটাই রান্না করলাম, আর উচ্ছে আলু ভাজা করেছি। এই 2 পদ রান্না করেছি, গরমের মধ্যে আর করতে পারিনি। আর আজকে বড় আর্লি গেছে, তাই আর্লি উঠতেও হয়েছে। এই তো চলো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি আমার এই কিছু মুহূর্ত শেয়ার করা বা কিছু কথা শেয়ার করা বা কিছু মনের কথা শেয়ার করা তোমাদের ভালো লেগেছে। চলো টাটা। আর কেউ কিন্তু খারাপভাবে নিও না কিছু।